আসসালামু আলাইকুম সবাইকে। কেমিস্ট হাব অ্যানিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন অনার্স দ্বিতীয় বর্ষ জৈব রসায়ন 2 এর পেড কোর্স, এবং আজকে আমরা অধ্যায় 2 এর খ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো করাবো সেই প্রশ্নগুলোর সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন, ব্যাখ্যা করো। এবং এই প্রশ্নটি কিন্তু এইভাবেও আসে যে ফেনল অম্লধর্মী, এটা টিকা হিসাবেও কিন্তু আপনাদের জন্য আসে। তো আমরা দুইটা অ্যান্সারই আজকে শিখবো। এবং অনেকের ধারণা যে টিকা হয়তো বেশি ছোট করে লেখা লাগে বা অনেক বেশি বড় করে লেখা লাগে, সেই ব্যাপারেও আমি আজকে কথা বলবো। তো শুরু করছি এটার সমাধান। এখানে আমি অলরেডি কিছু লেখা লিখে রেখেছি এবং প্রশ্নটি কিন্তু একটু বড়, সো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। প্রথমে বলা হয়েছে যে ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন। ওকে, অ্যালকোহল অম্লধর্মীও না, ক্ষারও না, এটা কেন নিরপেক্ষ এবং ফেনলই বা কেন অম্লধর্মী। দেখেন, আমরা মূলত যদি ফেনলের চিত্রটা আঁকি তাহলে কিন্তু চিত্রটা এরকম দাঁড়াবে। ধরেন আমরা ধরে নিলাম এটা একটা ফেনল। এই যে এই ফেনলটা, ফেনলের সংকেতটা কি, এখানে হচ্ছে একটা OH গ্রুপ থাকে বা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে এবং এটার নাম হয়ে যাবে ফেনল। এখন এই ফেনলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই ফেনলের ঠিক উপরে আমরা বেনজিনের উপরে দেখতে পাচ্ছি অ্যালকোহলের যেই হাইড্রোক্সিল গ্রুপ বা অ্যালকোহলের যে গ্রুপটা, সেই গ্রুপটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি OH। এখন এই ওএসটা কিন্তু থাকার কারণে এই বেনজিনটা এখন হয়ে গেছে ফেনল। তাহলে ফেনল ফেনল কিন্তু অম্লধর্মী হয়। ফেনল অম্লধর্মী হইলেও অ্যালকোহল কিন্তু অম্লধর্মী হয় না, আবার অ্যালকোহলের মধ্যে কিন্তু OH থাকে। এটাই হচ্ছে মূল প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা জানবো যে কেন আসলে ফেনলটা এই OHটা থাকার পরেও সে আসলে অম্লধর্মী হয়। দেখেন, আমরা অম্লধর্মিতার ব্যাপারটা কিন্তু এর আগেও ব্যাখ্যা করেছিলাম যে যেই যৌগ যত সহজে তার প্রোটনটাকে অপসারণ করে ফেলবে সেটা হচ্ছে কি তত বেশি বা তত শক্তিশালী হচ্ছে অম্ল, তাই না, বা তত শক্তিশালী অ্যাসিড। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে প্রোটন অপসারণের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, আবার ইলেকট্রনীয় মতবাদ থেকে কিন্তু আমরা জানি যে যারা কি করে, ইলেকট্রন গ্রহণ করে এবং যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে এবং প্রোটন ত্যাগ করবে তারা হচ্ছে কি অ্যাসিড। আবার যারা ইলেকট্রন দান করে, প্রোটন হচ্ছে গ্রহণ করে, তাহলে তারা কিন্তু ক্ষার। তো সেই হিসেবে আমরা ফেনলকে দুইভাবে কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। একটা হচ্ছে তার মধ্যে যে OH গ্রুপ আছে, সেই OH গ্রুপের মধ্যে যদি কোনো একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায় বিক্রিয়া করার সময় বা রেজোনেন্স করার সময়, তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা ফেনলটা কি একটা অম্ল। আবার যদি সে হাইড্রোজেন অপসারণ না করে বা প্রোটন অপসারণ না করে যদি ইলেকট্রন গ্রহণও করে, তখনও কিন্তু আমরা তাকে অম্ল বলতে পারি। তো সেই ব্যাখ্যাটাই আমরা যাব, আমরা রেজোনেন্সটা সম্পূর্ণ দেখব, তারপর হচ্ছে আমরা ব্যাখ্যায় যাব। তো আমরা জানি যে যৌগ থেকে সহজে প্রোটন অপসারিত হতে পারে সেটি শক্তিশালী অম্ল। আরেকভাবে বলা যায় যারা প্রোটন দান করে তারাই হচ্ছে অম্ল। তো ফেনল অণুতে এই যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এই হাইড্রোক্সিল গ্রুপের অক্সিজেন পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন জোড়দ্বয়ের মধ্যে একটি বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে OH গ্রুপটা আছে, আমি যদি এখানে আলাদাভাবে দেখাই বেনজিনটা, ফেনলটা, এই অক্সিজেনের সাথে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন সমূহ কি করতেছে, এই মুক্তজোড় ইলেকট্রন সমূহ এই বেনজিনের মধ্যে যে পাই বন্ধনগুলো আছে, এই ধরেন এখানে হচ্ছে আমরা দ্বিবন্ধন আঁকলাম, এখানে আঁকলাম, এখানে আঁকলাম, এই দ্বিবন্ধনটার প্রতি সে আকর্ষিত হচ্ছে এবং দ্বিবন্ধনটাকে ভেঙে ফেলতে চাইতেছে। এটা হচ্ছে এই OH এর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কাজ। তাহলে OH গ্রুপের অক্সিজেন পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ বা মুক্তজোড় ইলেকট্রন জোড়দ্বয়ের মধ্যে একটি বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে। ইহার জন্য অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জপ্রাপ্ত হয় এবং অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণের জন্য কি হইলো, এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে পড়লো এবং হাইড্রোজেন পরমাণু বিচ্ছিন্ন হয়ে প্রোটনে পরিণত হলো। তাহলে আমাদের যে প্রথমে শর্তটা ছিল, একটা যে কোনো যৌগ অ্যাসিড হওয়ার যে শর্তটা, সেটা হচ্ছে প্রোটন অপসারিত হতে হবে। শেষে কিন্তু আমরা দেখতে পাইলাম যে এখানে কিন্তু প্রোটনটা অপসারিত হচ্ছে। কারণ কি, কারণ তারা প্রথমে মূল কারণটা হচ্ছে এই যে নিঃসঙ্গ ইলেকট্রনটা আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যে কোনো একটা ইলেকট্রন কি করতেছে, বেনজিনের মধ্যে যে পাই বন্ধনগুলো আছে সেই পাই বন্ধনের দিকে অ্যাটাক করতেছে। অ্যাটাক করার কারণে তাদের মধ্যে আকর্ষণের কারণে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে যাচ্ছে এবং অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন দুর্বল হওয়ার পরে একটা পর্যায়ে হাইড্রোজেনটা হচ্ছে অপসারিত হয়ে যায়, শুধুমাত্র অক্সিজেনটা থাকে। যার ফলে আমরা বলতে পারি যেহেতু সে আমাদের প্রোটন দান করতেছে অন্য কোনো মৌলকে, সেহেতু সেটা কিন্তু একটা অম্ল। এবার আমরা সেই রেজোনেন্সটা দেখবো। দেখেন এখানে রেজোনেন্সটা বিস্তারিতভাবে আঁকা আছে। এই যে ফেনলের রেজোনেন্স নিম্নরূপ। দেখেন এটা হচ্ছে একটা ফেনল, নর্মাল ফেনল।
এই ফেনলের মধ্যে বেনজিনের যে তিনটা বন্ধন আছে, পাই বন্ধন, সেই বন্ধনগুলো একে দেখানো হয়েছে। এবং এটা হচ্ছে অক্সিজেনের যেই মুক্তজোড় ইলেকট্রন আছে 2 জোড়া, সেই মুক্তজোড় ইলেকট্রনগুলো দেখানো হলো। এবং সাথে হচ্ছে হাইড্রোজেনের বন্ধনটা। এখন এই মুক্তজোড় ইলেকট্রনটা কি করতেছে, এইখানে একটা দ্বিবন্ধনের সৃষ্টি করতেছে এবং এই পাই বন্ধনটা ভেঙে গেছে। এই পাই বন্ধনটা ভেঙে যেয়ে এই যে দেখেন অক্সিজেন এবং হাইড্রোজেন, এটা কিন্তু এখন প্লাস অবস্থা, মানে ইলেকট্রোফাইল অবস্থা হয়ে গেছে। কারণ কি? কারণ ইলেকট্রনটা হচ্ছে এখানে একটা বন্ড গঠন করছে এবং এই দ্বিবন্ধনের জন্য, পাই বন্ধনের জন্য এইখানে যে পাই বন্ধনটা ছিল সেটা ভেঙে গিয়ে এখানে আয়নিত অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু পাই বন্ধনটা ভেঙে পাই বন্ধনের যে ইলেকট্রন দুইটা ছিল সেই দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই ইলেকট্রনগুলো আবার কি করবে, এখানে যে এক বন্ধন আছে সেই এক বন্ধন বা সিগমা বন্ধনটাকে অ্যাটাক করবে। রেজোনেন্সের নিয়ম অনুসারে যেটা ঘটে সেটা এখানে ঘটতেছে। তো এখানে এই এক বন্ধনের সাথে দ্বিবন্ধন গঠন করবে এবং এই দ্বিবন্ধন গঠন করার কারণে এখানে যে পাই বন্ধনটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে এখানে হচ্ছে ইলেকট্রনগুলো জমা হবে। দেখেন যেটা ঘটলো, এই ইলেকট্রনগুলো জমা হয়ে এখানে পাই বন্ধনটা গঠিত হয়ে গেল এবং এই পাই বন্ধনের কারণে আবার ভেঙে গেল। ভেঙে যে এটার অবস্থা কিন্তু আগের মতোই রয়েছে, এই সবগুলো পর্যায়ে কিন্তু এটা এরকমই থাকবে। এবং এই পাই বন্ধনটা রয়ে গেল, এই পাই বন্ধনটা ভেঙে এখানে ইলেকট্রন উৎপন্ন হইলো এবং এই ইলেকট্রনগুলো আবার এখানে হচ্ছে অ্যাটাক করতেছে। অ্যাটাক করার কারণে এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো ব্যাপারটা কিন্তু তখন এরকম হয়ে গেল, এখানে পাই বন্ধন গঠন হয়ে গেল এবং এটা হয়ে গেল আলাদা। আবার যখন এটা এখানে যুক্ত হইলো তখন এটা কিন্তু আবার আগের মতো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে পরিণত হয়ে গেল। তাহলে সে কিন্তু তার আগের অবস্থা আবার ফিরে আসলো। এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এই ব্যাপারগুলোকে আমরা এইভাবে এই যে চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি বিষয়টা। এবং এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড অবস্থা বলে এটাকে। এই রেজোনেন্স হাইব্রিড অবস্থাটা ঘটে এই রেজোনেন্সটা ঘটার কারণেই মূলত। এবং এই ব্যাপারটাই হচ্ছে উপরে বলা হয়েছে যে ফেনলের মধ্যে রেজোনেন্স ঘটতেছে, রেজোনেন্সের কারণে কিন্তু হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে। এই কারণেই হচ্ছে মূলত ফেনলটাকে আমরা অম্লধর্মী বলতে পারি। তো এখন আমরা দেখব যে আসলে অ্যালকোহলের মধ্যে কি এই ফেনলের মতো ঘটনাগুলো ঘটে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। দেখেন এই কারণেই ফেনল জলীয় দ্রবণে ফিনক্সাইড আয়ন এবং হাইড্রোনিয়াম আয়নটা গঠন করে। এই যে একটা ফেনল, এই ফেনলটা জলীয় দ্রবণের মধ্যে কি করলো, ফিনক্সাইড আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন, দুইটা আয়ন উৎপন্ন করলো। একটা হচ্ছে মাইনাস আয়ন, একটা হচ্ছে প্লাস আয়ন। কারণ কি? দেখেন এখানে যখন হাইড্রোজেনটা সরে যাবে তখন অবশ্যই অক্সিজেন থাকবে এবং অক্সিজেনটা হচ্ছে মাইনাস অবস্থায় থাকবে এবং এটাকে আমরা বলি ফিনক্সাইড আয়ন। আবার এইখানে যেই আয়নগুলো আছে পানির সাথে যুক্ত হয়ে, এই হাইড্রোজেনটা পানির সাথে যুক্ত হয়ে একটা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে। এই কারণেই এই ফেনলটা হচ্ছে কি অম্লধর্মী। তো ফেনল থেকে উৎপন্ন ফিনক্সাইড আয়ন অধিক পরিমাণ সুস্থিত হওয়ার কারণে জলীয় দ্রবণে প্রোটন বেশি বিদ্যমান থাকে। যেহেতু ফেনল থেকে যে ফিনক্সাইডটা আয়ন উৎপন্ন হয় সেই আয়নটা কি অতিরিক্ত সুস্থিত, সুস্থিত মানে স্টেবল, এইভাবেই সে থাকতে পছন্দ করে। এই স্টেবিলিটির জন্য তার মধ্যে প্রোটনটা বেশি বিদ্যমান থাকে এবং এর সুস্থিতি হচ্ছে মূল যে ফেনল আছে সেই ফেনলের চাইতেও কিন্তু বেশি। যদিও চিত্রটা আঁকার সময় একটু এরকম হয়ে গেছে, বাট হচ্ছে ফেনলটা এরকমই হবে। তো এই যে ফিনক্সাইড আয়নের যে সুস্থিতি সেটা হচ্ছে মূল যে ফেনল সেই মূল ফেনলের চাইতে কিন্তু বেশি। এটার জন্য কিন্তু অধিক ক্ষমতা সম্পন্ন ফিনক্সাইড আয়ন কম ক্ষমতা সম্পন্ন ফেনলের মধ্যে শক্তির পার্থক্য কমে যায়। ওকে, এটা গেল। এবার আমরা বলতে পারি যে ফেনল বা ফিনক্সাইড আয়ন সাম্যটি ডানে সরে যায়, অর্থাৎ ফেনল সহজেই প্রোটন ত্যাগ করে অম্লধর্ম প্রকাশ করতে পারে। এবার অ্যালকোহলেরটা জাস্ট আমরা 3-4 লাইনে দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে অপরদিকে অ্যালকোহল থেকে আগত অ্যালকোক্সাইড আয়নের ক্ষেত্রে এই যে এই অ্যালকোহল থেকে যে অ্যালকোক্সাইড আয়নটা আসে, এই যে অ্যালকোক্সাইড আয়ন আসলো, এই অ্যালকোক্সাইড আয়নের ক্ষেত্রে ঋণাত্মক আধান অক্সিজেনই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ ঋণাত্মক যে আধানটা আছে, এই যে মাইনাস আয়নটা, এটা এই অক্সিজেনের মধ্যে সীমাবদ্ধ আছে। এই কারণেই বলা যায় অ্যালকোহলের চেয়ে ফেনল অধিক অম্লধর্মী। ওকে, এই যে অ্যালকোহল যদি সামান্য পরিমাণ অ্যাসিডিকও হয়, যেহেতু সে হাইড্রোজেনটা ত্যাগ করছে তাহলে সে সামান্য পরিমাণও অ্যাসিড বলা যায়, বা এতই সামান্য যেটা আমরা নিরপেক্ষও বলতে পারি। তো আমাদের প্রশ্নটা কিন্তু এটাই ছিল যে ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো। আর টিকা আসতে পারে যে ফেনল অম্লধর্মী কেন ব্যাখ্যা করো। তো যদি টিকা আসে ফেনল অম্লধর্মী তাহলে আমাদের এতটুকু অংশ দেওয়ার দরকার নাই, এতটুকু অংশ আপনারা দিবেন আর এতটুকু অংশ আপনারা অ্যাড করবেন যদি প্রশ্নটা এইভাবে আসে যে ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন ব্যাখ্যা করো। তো সেই ক্ষেত্রে দেখেন অ্যালকোহল কিন্তু সামান্য পরিমাণ অ্যাসিডিক হয় বা অম্লীয় হয়, এই কারণে কিন্তু এটাকে নিরপেক্ষ বলেই চলে। তাই বলা যায় যে যেহেতু ওর মধ্যে যে অ্যালকোক্সাইড আয়নটা আছে সেটা কিন্তু ঋণাত্মক আধানটা কিন্তু অক্সিজেনের সীমাবদ্ধ থাকে, ফলে এর অনুরণনটা স্থিতিশীল থাকবে না। মানে যে রেজোনেন্সটা ঘটলো সেই রেজোনেন্সটা কিন্তু স্টেবল না, সামান্য কিছুক্ষণের জন্য ঘটে। এই কারণেই বলা যায় অ্যালকোহল হচ্ছে ফেনল অধিক অম্লধর্মী। আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পেরেছেন।
আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটি হচ্ছে ফেনল হতে অ্যানিসল ও অ্যাসপিরিন সংশ্লেষণ সমীকরণ সহ লিখো। অর্থাৎ এটা একটা সংশ্লেষণ প্রক্রিয়া বা সংশ্লেষণ যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এবং আমরা আমাদের যে সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রেখেছি এগুলো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই জানতে হবে। আপনাদের ঠিক এক্সামের আগ মুহূর্তে আমি একটা শর্ট সাজেশন দিব, সেই শর্ট সাজেশনটা ফলো করলে আপনাদের এত প্রশ্ন পড়া লাগবে না। বাট যেহেতু এটা কোর্স, পেড কোর্স, এবং পেড কোর্সের নিয়ম অনুসারে আমি সবগুলো হচ্ছে আপনাদের করাচ্ছি। তো দেখুন, ফেনল হতে অ্যানিসল ও অ্যাসপিরিন সংশ্লেষণ সমীকরণ যেহেতু বলছে, তাহলে আগে আমরা দেখব যে ফেনল হতে অ্যানিসলটা উৎপন্ন হয় কিভাবে। মূলত ক্ষারীয় দ্রবণে ফেনলের সাথে ডাইমিথাইল সালফেটের বিক্রিয়ায় মিথাইল ফিনাইল ইথার বা অ্যানিসল উৎপন্ন হয়। যে কোনো একটা ক্ষারীয় দ্রবণ আমরা নিব, এই ক্ষারীয় দ্রবণ, এই যে কোনো একটা ক্ষারীয় দ্রবণ আমরা নিব, এই ক্ষারীয় দ্রবণের মধ্যে ফেনলের সাথে আমরা কি করব, ডাইমিথাইল সালফেটের বিক্রিয়া ঘটাবো, তখন আমরা মিথাইল ফিনাইল ইথার বা অ্যানিসল পাবো। এই যে দেখেন, এই যে ফেনল নিলাম, ফেনলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যে আমরা যে যৌগটা পেলাম সেই যৌগটার মধ্যে আমরা কি দিচ্ছি, ডাইমিথাইল সালফেট। এই যে ডাইমিথাইল সালফেটটা দেওয়ার কারণে এই যৌগটাই কিন্তু এখানে লেখা হয়েছে। এটার সাথে যখন আমরা ডাইমিথাইল সালফেট দিলাম তখনই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে যৌগ অ্যানিসল সেটা পেয়ে গেলাম। প্রশ্নে কিন্তু ছিল ফেনল হতে অ্যানিসল ও ফেনল হতে অ্যাসপিরিন সংশ্লেষণ। তো আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু শেষ, ফেনল হতে অ্যানিসল উৎপন্নের বিষয়টা কিন্তু শেষ। এবার আমরা দেখব ফেনল হতে কিভাবে অ্যাসপিরিন উৎপন্ন করা যায়। তো মূলত দুইটা ধাপে এই জিনিসটা ঘটে, সেটা হচ্ছে প্রথম ধাপে ঘটে হচ্ছে ফেনল হতে স্যালিসাইলিক অ্যাসিডটা উৎপন্ন করতে হবে। এই যে এটা হচ্ছে একটা ফেনল, এই ফেনলের সাথে যখন আমরা ক্ষারীয় দ্রবণ দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কিন্তু এই অবস্থাটা তৈরি হবে, অক্সিজেন মাইনাস এবং সোডিয়াম প্লাস। এবং এই অবস্থাটা কিন্তু আমরা দেখছি ফেনল হতে অ্যানিসল উৎপন্ন হওয়ার সময় কিন্তু হয়েছিল। তো এখন এই দ্রবণের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দেই এবং 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, সাথে 6 ATM চাপ দেই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই সোডিয়ামটা চলে যাবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে এখান থেকে। এই যে দেখেন, এই সোডিয়ামটা চলে যাবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে, এবং একটা হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে এটা হয়ে যাবে কি, বলা যায় এই যে সোডিয়ামটা হচ্ছে এইখানে যুক্ত হইলো, এবং এই কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে এটার মধ্যে যুক্ত হয়ে এখানে মূলত COO সাথে হচ্ছে একটা সোডিয়াম যুক্ত হয়ে যাবে এখানে। এবং আমাদের যে অক্সিজেন ছিল এই অক্সিজেনটা হচ্ছে থেকে যাবে, মাঝখান থেকে একটা হাইড্রোজেন নেবে। এখন কথা হচ্ছে হাইড্রোজেনটা কিভাবে নেবে, দেখেন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন রয়ে গেছিল, সেই হাইড্রোজেনটাকে হচ্ছে সে এখানে নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে মানে যুক্ত হয়ে অক্সিজেন হাইড্রোক্সাইড গ্রুপ যুক্ত করবে, এবং এইখান থেকে যে CO2টা ছিল সেই CO2টা হচ্ছে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে এখানে COO মাইনাস Na+ আয়ন উৎপন্ন করবে। ওকে, এখন যেটা হচ্ছে আপনি হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবেন। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার ফলে এই সোডিয়ামটা হচ্ছে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে আলাদা হয়ে যাবে এবং রয়ে যাবে শুধু হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে COOH উৎপন্ন করবে এবং এখানে থাকবে OH, এবং এটার সংকেতটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের। তো প্রথমে আমরা ফেনল হতে অ্যাসপিরিনের মধ্যে প্রথম ধাপে আমরা স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করব। এবার আমরা আসি এই যে স্যালিসাইলিক অ্যাসিডটা, এখান থেকে আমরা কিভাবে অ্যাসপিরিন তৈরি করব। এবার আমরা ধাপ 2 দেখব। ধাপ 2 এ আমরা এই যে স্যালিসাইলিক অ্যাসিডটা পেলাম, সেই স্যালিসাইলিক অ্যাসিডটার সাথে আমরা এই যৌগটা যুক্ত করব, এবং এই যৌগ থেকে ঠিক এতটুকু অংশ এই হাইড্রোজেনের সাথে প্রতিস্থাপিত হবে। হাইড্রোজেনের সাথে প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেনটা সরে এটা যুক্ত হওয়ার কারণে আমাদের যে অ্যাসপিরিনটা আছে সেটা যুক্ত হবে, মানে তৈরি হবে আর কি। এবং এই হাইড্রোজেনটা ঠিক এই জায়গাটা যুক্ত হয়ে এই যৌগটার অবস্থা এরকম হয়ে যাবে, CH3COOH। ওকে, বা অ্যাসিটিক অ্যাসিড বলা যায়। সো এই যে অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হইলো, এই অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হওয়ার কারণে এখানে যে আমাদের যে যৌগটা ছিল সাথে, সেই যৌগটা কিন্তু মূলত এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে এবং অ্যাসপিরিনটা তৈরি হবে। তো এই ছিল আমাদের পরের প্রশ্ন, যেটা ফেনল হতে অ্যানিসল এবং অ্যাসপিরিন সংশ্লেষণ। আমরা এখন হচ্ছে ফেনল হতে অ্যাসপিরিনটা দেখলাম। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটি হচ্ছে বেনজিন হতে বেনজোইক অ্যাসিড প্রস্তুতি। এটা একটা প্রস্তুতিমূলক প্রশ্ন এবং এটা খুব ছোট, দেখেন আপনারা জাস্ট এতটুকু অ্যান্সার। মূলত আমরা যখন বেনজিনের সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিব এবং মিথাইল ক্লোরাইড দিব, দেওয়ার কারণে হচ্ছে বেনজিন থেকে টলুইন উৎপন্ন হবে এবং এই টলুইন থেকে হচ্ছে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। তো এই পুরো প্রসেসটা এই বিক্রিয়াটার মধ্যে আপনারা যদি বিক্রিয়াটা মুখস্থ রাখেন সেখান থেকে হচ্ছে বুঝতে পারবেন। উপরে তাও আমি লিখে দিয়েছি যে বেনজিনকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও মিথাইল ক্লোরাইড প্রভাবকের সাহায্যে প্রথমে টলুইন এবং পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও জাইমান অক্সিজেনের সাহায্যে বেনজোইক অ্যাসিড প্রস্তুত করা যায়। জাস্ট আপনাদের হচ্ছে সর্বোচ্চ দেখা গেছে 2-3 মিনিট লাগবে মুখস্থ করতে। এটা মুখস্থ করার পরে 2-3 বার লিখবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্যগুলো লিখো। এটা কিন্তু আমাদের এই অধ্যায় 2 এর খ এবং গ বিভাগের সাজেশনের শেষ প্রশ্ন, এবং এর পরের যেই লেকচার আছে সেই লেকচারে আমরা দেখব ক এবং খ বিভাগ, বা বলা যায় ক এবং টিকা,
ঠিক আছে, ক এবং টিকা বিভাগের সাজেশনটা দেখবো আমরা হচ্ছে পরের ক্লাসে বা পরের লেকচারে। এই লেকচারের শেষ প্রশ্ন হচ্ছে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো লিখো। তো অ্যারোমেটিক যৌগের অনেক বৈশিষ্ট্য আছে, আপনি মূলত অ্যারোমেটিক যৌগটা চিনবেন কিভাবে, এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো এই অধ্যায়ের শুরুতে আমি আলোচনা করেছিলাম যে অ্যারোমেটিক যৌগটা চেনার উপায় হচ্ছে যারা হাকেল নীতি অনুসরণ করে, এবং যারা হচ্ছে কি করে, হাকেল নীতি অনুসরণ করে যাদের মধ্যে সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি মূলত অ্যারোমেটিক যৌগ। এছাড়াও অ্যারোমেটিক যৌগের আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটাই হচ্ছে এখানে আমরা আলোচনা করব। যেমন একটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা, অর্থাৎ নর্মালি আমরা জানি অ্যারোমেটিক যৌগ কিন্তু অসম্পৃক্ত চাক্রিক যৌগ, এবং এই অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়ার ফলে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাওয়ার কথা তার সাথে কিন্তু ইথাইনের বৈশিষ্ট্যগুলো কিন্তু মিলে না, একটু খেয়াল রাখবেন। অ্যারোমেটিক যৌগ বলতেছি, অসম্পৃক্ত যৌগ বলতেছি, এবং অসম্পৃক্ত যৌগ আমরা জানি দুইটা, একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ এবং আরেকটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগ বা অ্যালকিন এবং অ্যালকাইন। সো এই অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যেও অ্যালকাইনের মতো অনেক কাজই হচ্ছে অ্যালকিন করে না বা এই অ্যারোমেটিক যৌগটা করে না। তো এটা হচ্ছে বিশেষ ধরনের সম্পৃক্ততা, অসম্পৃক্ততা। এটা হচ্ছে আমরা দেখব এখন কোন ধরনের অসম্পৃক্ততা। তারপরের পার্টটা হচ্ছে অধিকতর স্থায়িত্ব, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ আমাদের যেই অ্যালকাইন আছে বা ইথাইন গুলো আছে সেগুলোর চাইতে কিন্তু অধিক অধিক হচ্ছে স্থায়িত্ব হয় বা স্থায়ী হয়। এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া তারা দেয়। তো সেটাই হচ্ছে এখন আমরা ব্যাখ্যা দেখব। মূলত প্রথম পয়েন্টটা এখন আমরা এক্সপ্লেইন করব, যেটা ছিল বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তো এই হাইড্রোজেন মানে হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ, যেটা এই অ্যারোমেটিক যৌগগুলো কিন্তু বিশেষ শর্তে তার মধ্যে এই প্রভাবকের সাহায্যে এই বিক্রিয়াগুলো ঘটে বা ঘটে না। এটাই হচ্ছে তার বিশেষ ধরনের অসম্পৃক্ততা। সেটা কি দেখেন, এটা একটা বেনজিন বা অ্যারোমেটিক যৌগ। এই বেনজিন বা অ্যারোমেটিক যৌগের মধ্যে যখন আমরা হাইড্রোজেন অথবা নিকেল দিব এবং 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, তখন সেটা দ্রুত বিক্রিয়া ঘটাবে কিন্তু ধীরে ধীরে। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া যেটা ফাস্ট ঘটার কথা সেটা ঘটবে ধীরে ধীরে। আপনি অ্যালকাইনের দিকে তাকান, সেখানে কিন্তু অনেক দ্রুত ঘটে যাবে, বাট আমাদের যেই অ্যারোমেটিক যৌগ আছে সেখানে কিন্তু আস্তে আস্তে ঘটবে। তারপর আমরা যদি হাইড্রোনিয়াম আয়ন এবং পানি দেই এবং সাথে যদি তাপমাত্রা দেই, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন দিলাম অথবা পানি দিলাম, সাথে যদি আমরা তাপমাত্রা দিই, তাহলে এখানে কিন্তু পানির সংযোজন ঘটার কথা বেনজিনের সাথে, বাট অ্যারোমেটিক যৌগ হিসাবে এটা কিন্তু ঘটবে না, পানির সংযোজন ঘটবে না। এর পরের পয়েন্টটা হচ্ছে বেনজিনের সাথে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই, সাথে দেই পানি এবং 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় রাখি, তাহলে কিন্তু জারণ ঘটার কথা, কারণ এখান থেকে একটা জাইমান অক্সিজেন আসবে, সেই জাইমান অক্সিজেনটা কিন্তু জারণ ঘটাবে, বাট জারণ ঘটবে না। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বা বিশেষ অসম্পৃক্ততা। পরের পার্টটা হচ্ছে ব্রোমিন অথবা কার্বন টেট্রাক্লোরাইডের সাথে যদি আমরা একটা অন্ধকারের মধ্যে রাখি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায়, বেনজিনের সাথে ব্রোমিন যুক্ত করার ফলে অথবা কার্বন টেট্রাক্লোরাইড যুক্ত করার ফলে যদি অন্ধকারের মধ্যে আমরা কিছুক্ষণ রেখে দিই, তাহলে কিন্তু দ্রুত বিক্রিয়া ঘটার কথা, কিন্তু অ্যারোমেটিক যৌগ হিসেবে এখানে দ্রুত বিক্রিয়া ঘটবে না। তার মানে আমরা কি কি পাইলাম বিষয়টা, সেটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততার মধ্যে পড়তেছে যখন আমরা হাইড্রোজেন অথবা নিকেল দিব 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, তখন দ্রুত বিক্রিয়া ধীরে ধীরে ঘটবে। যখন আমরা হাইড্রোনিয়াম আয়ন অথবা পানি দিব, তাপমাত্রা দিব, তখন পানির সংযোজন ঘটবে না। যখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিব, পানি দিব এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রায় রাখবো, তখন জারণ ঘটবে না। এবং বেনজিনের সাথে যখন আমরা ব্রোমিন অথবা কার্বন টেট্রাক্লোরাইড কক্ষ তাপমাত্রায় অন্ধকারের মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেও দ্রুত বিক্রিয়া ঘটবে না। এটি হচ্ছে তার বিশেষ ধরনের অসম্পৃক্ততা। গেল 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে আসি। এই যে অ্যারোমেটিক যৌগের যে আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি অধিকতর স্থিতিশীলতা, অর্থাৎ তারা অধিক বেশি পরিমাণে স্থিতিশীল হয়। কেন? অ্যারোমেটিক যৌগসমূহ বিশেষ ধরনের স্থিতিশীলতা প্রদর্শন করে, কারণ শক্তিশালী জারক পদার্থ যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা নাইট্রিক অ্যাসিড দ্বারা এরা জারিত হয় না। এই যে দেখেন, ও এতটাই স্টেবল যে আমরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো জারক পদার্থ, যেগুলো সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ, এগুলো দেওয়ার ফলেও কিন্তু কোনো জারণ ঘটতেছে না। তাহলে এগুলো দেওয়ার ফলেও যদি জারণ না ঘটে, তাহলে আমরা বলতে পারি না ডেফিনেটলি এটা হচ্ছে কি অধিকতর স্থায়ী বা অধিকতর স্থিতিশীল। এটা গেল। এখন আমরা যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জায়গায় যদি নাইট্রিক অ্যাসিডও রাখতাম, তাহলে কিন্তু জারণ ঘটতো না। ওকে, আচ্ছা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ তাদের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটবে কিভাবে দেখেন। অ্যারোমেটিক যৌগ যেমন বেনজিন প্রধানত হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেলক্রাফট বিক্রিয়া প্রভৃতি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা এটার মধ্যে ঘটে। ইতিমধ্যে কিন্তু আমরা যখন অধ্যায় 2 পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা বেনজিনের নাইট্রেশন দেখেছিলাম, বেনজিনের হ্যালোজেনেশন দেখেছিলাম, বেনজিনের সালফোনেশন দেখেছিলাম,
বেনজিনের মধ্যে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াগুলো দেখেছিলাম, এবং সেই বিক্রিয়ার মধ্যে আমরা দেখেছিলাম যে বেনজিন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সেখানে সালফার যুক্ত হয়, বা বলা যায় হচ্ছে সালফোনিক অ্যাসিড যুক্ত হয়, বা নাইট্রিক অ্যাসিড নাইট্রোমূলক যুক্ত হয়, বা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন ঘটে, বা মিথাইল মূলক যুক্ত হয়, অ্যালকাইল মূলকগুলো যুক্ত হয়। সেই মূলকগুলো যুক্ত হয় কি করবে, হাইড্রোজেনটাকে অপসারণ করার ফলে। তাহলে কি আমরা ইজিলি বলতে পারি না যে বেনজিনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে? ওকে, তো এই হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য তিনটা, এই তিনটা বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে আপনারা যদি ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ফুল মার্কস থাকবে ফাইনাল পরীক্ষায়। তো আমাদের অধ্যায় 2 এর যে আনুষ্ঠানিকভাবে যে খ এবং গ বিভাগের লেকচারগুলো ছিল এগুলো শেষ হলো আজকে, এবং আমরা নেক্সট লেকচারে ক এবং টিকা বিভাগের সাজেশন দেখব, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক্সপ্লেন করে আমরা শিখবো, এবং সেই ক্লাসটা শেষ করলে আমরা অধ্যায় 2টা শেষ করে ফেলবো, এবং অধ্যায় 2 শেষ করে আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাসের ব্যবস্থা করব। সো যারা যারা ভিডিও দেখতেছেন, যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে জানাবেন, অথবা অ্যাডমিনের কাছে জানাবেন, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।